আমার নাম শ্রাবণী। আমার দিনের অর্ধেক সময় কাটে ফেসবুক আর ইনস্টাগ্রামে। অন্যদের সাজানো গোছানো কাপল ফটো, রোম্যান্টিক ক্যাপশন আর হ্যাশট্যাগ কাপল গোলস দেখে আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠত। মনে হতো, ইস, ওদের জীবনটা কত পারফেক্ট, আর আমার কপালটাই খারাপ। আমার বর আবির একদম আনস্মার্ট। ও ছবি তুলতে পছন্দ করে না। আমি যদি জোর করে সেলফি তুলতে যাই, ও মুখটা এমন গম্ভীর করে ফেলে যে ছবিটাই নষ্ট হয়ে যায়। ফেসবুকে ও আমাকে নিয়ে কোনোদিন কোনো বড় স্ট্যাটাস দেয়নি। এমনকি জন্মদিনে শুধু লিখে যায় হ্যাপি বার্থডে। আমার খুব রাগ হতো। আমি ঝগড়া করতাম। দেখো তো রিমির বরকে, রিমির জন্য সারপ্রাইজ পার্টি দিয়েছে, ফেসবুকে কত সুন্দর করে লিখেছে মাই কুইন, আর তুমি তুমি তো আমাকে নিয়ে 2 লাইন লিখতে পারো না। আবির খুব শান্ত গলায় বলতো, শ্রাবণী, ভালোবাসা তো অন্তরে থাকে, ফেসবুকে ওয়ালে নয়। আমি তোমাকে ভালোবাসি, সেটা কি ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানাতে হবে? আমি মুখ ঝামটা দিয়ে বলতাম, হ্যাঁ, জানাতে হবে। প্রকাশ না থাকলে সেই ভালোবাসার কোনো দাম নেই। আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে আমি খুব শখ করে একটা নীল শাড়ি পরলাম। আবিরকে বললাম একটা ম্যাচিং পাঞ্জাবি পরতে। ও অনিচ্ছা সত্ত্বেও পরল। আমি বললাম, চলো ছাদে গিয়ে কিছু ভালো ছবি তুলি, আজ ফেসবুকে আপলোড দেব। আবির বিরক্ত হয়ে বলল, অফিস থেকে ফিরেছি, খুব ক্লান্ত লাগছে শ্রাবণী, ছবি কাল তোলা যাবে না? আমি রেগে গিয়ে ফোনটা বিছানায় আছাড় মারলাম। তোমার সাথে সংসার করাই আমার ভুল হয়েছে। যার বরের মনে কোনো রোম্যান্স নেই, তার মরে যাওয়া উচিত। সেদিন রাতে আবির আর কথা বলেনি, পাশ ফিরে শুয়েছিল। আমিও রাগে ফুঁসছিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আমার শরীরটা খুব খারাপ লাগতে শুরু করল। প্রচণ্ড জ্বর, সাথে বমি, ডেঙ্গু ধরা পড়ল। 2 দিনের মধ্যে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল। রক্তে প্লাটিলেট কমে যাচ্ছে। আমাকে হাসপাতালে ভর্তি করতে হলো। হাসপাতালের বেডে শুয়ে আমি নিজের চেহারা আয়নায় দেখতে পারছিলাম না। চোখের নিচে কালি, ঠোঁট ফাটা, চুল উস্কো খুস্কো। আমার সেই গ্ল্যামারাস রূপের ছিটে ফোটাও নেই। আমি দেখলাম আবির আমার মাথার কাছে টুলে বসে আছে। গত 3 দিন ও বাসায় যায়নি, দাড়ি কামায়নি, হয়তো ঠিকমতো খায়ও নি। ওর চোখগুলো গর্তে ঢুকে গেছে। নার্স এসে বলল, রোগীর বমি হয়েছে, পরিষ্কার করতে হবে। আবির নার্সকে বলল, আপনি যান, আমি করছি। যে আবির সামান্য ময়লা দেখলে নাক ছিটকাত, সেই আবির নিজ হাতে আমার বমি পরিষ্কার করল। আমাকে ভেজা তোয়ালে দিয়ে গা মুছে দিল, চামচ দিয়ে স্যুপ খাইয়ে দিল। আমি দুর্বল গলায় বললাম, আবির, আমাকে এখন দেখতে খুব বাজে লাগছে, তাই না? ছবি তোলার মতো আর নেই? আবির আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগলি মেয়ে, তোমাকে এখন সবচেয়ে সুন্দর লাগছে, কারণ তুমি লড়াই করে ফিরে আসছ। আমি কোনো ছবির ফ্রেমকে ভালোবেসিনি শ্রাবণী, আমি এই মানুষটাকে ভালোবেসেছি। সেদিন হাসপাতালের ওই কেবিনে শুয়ে আমি একটা বড় সত্য আবিষ্কার করলাম। ফেসবুকে যারা মাই কুইন লিখে স্ট্যাটাস দেয়, তারা হয়তো বউয়ের অসুখে রাত জাগে না। যারা ম্যাচিং জামা পরে ছবি দেয়, তারা হয়তো বমি পরিষ্কার করার সময় নাক ছিটকায়। কিন্তু আমার এই আনস্মার্ট বটটা, যে কোনো দিন ফেসবুকে আমাকে নিয়ে কবিতা লেখেনি, সে বাস্তবে আমার জীবন বাঁচানোর জন্য নিজের সবটুকু দিয়ে দিচ্ছে। হাসপাতাল থেকে ফেরার পর আমি ফেসবুক থেকে অনেকগুলো ছবি ডিলিট করে দিলাম। আবির অবাক হয়ে বলল, কি হলো? আমি আবিরের কাঁধে মাথা রেখে বললাম, আমাদের ভালোবাসাটা আমাদের কাছেই থাক, ওটা লোক দেখানোর জন্য নয়। তুমি আমাকে নিয়ে স্ট্যাটাস দিও না আবির, শুধু এভাবেই আমার বিপদে পাশে থেকো। আমি শিখেছি, ভার্চুয়াল লাইক আর কমেন্টের চেয়ে বাস্তব জীবনের যত্ন অনেক বেশি দামি। ছবিতে হাসি থাকলেই সুখী হওয়া যায় না। সুখ থাকে বিশ্বাসে, সেবায় আর নীরব ভালোবাসায়। আমাদের গল্পে কোনো হ্যাশট্যাগ নেই, কোনো ফিল্টার নেই, কিন্তু এক আকাশ সত্যতা আছে, আর সেটাই আমার কাছে আসল কাপল গোলস। আমার নাম তিশা। ফাহিমের সাথে আমার বিয়ে হয়েছে 3 বছর। ফাহিম মানুষটা বড্ড বেরসিক। ওর কাছে ভালোবাসার মানে হলো ব্যাংকে টাকা জমানো, ভবিষ্যতের জন্য ইন্স্যুরেন্স করা আর নিয়ম মেনে জীবন চালানো। আমি চাইতাম ও আমাকে নিয়ে হুট করে রিকশায় ঘুরবে, আমি নীল শাড়ি পরলে বলবে দারুণ লাগছে, বা কোনো কারণ ছাড়াই অফিস থেকে ফেরার পথে একগুচ্ছ কদম ফুল নিয়ে আসবে। কিন্তু ফাহিম, ও হয়তো অফিস থেকে ফেরার পথে বড় একটা রুই মাছ কিনে এসে বলবে, তিশা, মাছটা বেশ তাজা, তাড়াতাড়ি ফ্রিজে তুলে রাখো। মাঝে মাঝে আমার খুব কান্না পেত। মনে হতো আমি কি কোনো প্রেমিকের সাথে আছি, নাকি কোনো হিসাবরক্ষকের সাথে সংসার করছি।
সেদিন ছিল আমাদের বিবাহবার্ষিকী। আমি খুব আশা করেছিলাম ফাহিম হয়তো ডায়মন্ডের কোনো আংটি বা অন্তত একটা সুন্দর জামদানি শাড়ি দেবে। ও অফিস থেকে ফিরে বেশ আগ্রহ নিয়ে আমার হাতে একটা ভারী প্যাকেট ধরিয়ে দিল। আমি বুক ভরা আশা নিয়ে প্যাকেটটা খুললাম। খুলে দেখি একটা উন্নত মানের ওয়াটার পিউরিফায়ার, পানির ফিল্টার। আমার মেজাজটাই বিগড়ে গেল। আমি প্যাকেটটা সরিয়ে রেখে বললাম, এটা কি? ফাহিম খুব স্বাভাবিক গলায় বলল, তোমার পেটে প্রায়ই সমস্যা হয়, ডাক্তার বলেছিল বিশুদ্ধ পানি খাওয়া খুব জরুরি, তাই ভাবলাম এটাই এখন সবচেয়ে দরকারি গিফট। আমি সেদিন খুব কেঁদেছিলাম। মনে হয়েছিল এই লোকটা আমাকে একটুও বোঝে না। একটা বিশেষ দিনে কেউ পানির ফিল্টার গিফট দেয়? কিন্তু আমার ভুল ভাঙল গত মাসে। গভীর রাতে হঠাৎ আমার বাবার ম্যাসিভ হার্ট অ্যাটাক হলো। আমি তখন বাবার বাড়িতেই ছিলাম। মা কান্নাকাটি করছেন, ছোট ভাইটা ভয়ে পাথর হয়ে গেছে। আমি কি করব বুঝতে পারছিলাম না, হাত পা কাঁপছিল। ফাহিমকে ফোন দিলাম। ভেবেছিলাম ও হয়তো বিরক্ত হবে বা ধীরে সুস্থে আসবে, কারণও থাকে শহরের অন্য প্রান্তে। কিন্তু ফোন রাখার ৪৫ মিনিটের মধ্যে ফাহিম হাজির। ও এসেই কোনো কথা না বলে বাবাকে পাজা কোলা করে নিচে নামালো, নিজের গাড়িতে তুলে সোজা হাসপাতালে। ডাক্তাররা যখন বলল ইমার্জেন্সি রক্ত লাগবে, তখন রাত ৩টে। ব্লাড ব্যাংকে রক্ত নেই। আমি দেখলাম যে ফাহিম অফিস শেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরলে এক গ্লাস পানি পর্যন্ত নিজে ঢেলে খায় না, সেই ফাহিম পাগলের মতো এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে দৌড়াচ্ছে রক্তের জন্য। ওর শার্ট ঘামে ভেজা, চুল উস্কো খুস্কো, পায়ে ধুলো, কিন্তু মুখে কোনো ক্লান্তি নেই। অবশেষে রক্ত জোগাড় হল। বাবা যখন ওটিতে, ফাহিম তখন করিডরে ঠায়ে দাঁড়িয়ে। আমি গিয়ে ওর পাশে দাঁড়ালাম। ওর দিকে তাকিয়ে দেখি ওর চোখে মুখে গভীর দুশ্চিন্তা। আমি ফিসফিস করে বললাম, ফাহিম, তুমি একটু বসো, তুমি তো সারা রাত ঘুমাওনি। ও আমার দিকে তাকিয়ে ম্লান হেসে আমার হাতটা ধরল। বলল, বাবা সুস্থ হয়ে কেবিনে ফিরলে তারপর বসব। এখন আমার ভেঙে পড়লে চলবে না তিশা, তোমাকে আর মাকে তো সামলাতে হবে। সেদিন ভোরবেলা যখন ডাক্তার জানালেন বাবা শঙ্কামুক্ত, আমি ফাহিমের দিকে তাকালাম। লোকটা সারা রাত এক ফোঁটা পানিও খায়নি, অথচ আমার বাবার জন্য নিজের ছেলের চেয়েও বেশি করল। আমি সেদিন বুঝলাম, বিবাহবার্ষিকীতে পানির ফিল্টার দেওয়া মানে রোমান্সহীনতা নয়। এর মানে হল ও আমার ছোট ছোট শারীরিক কষ্টগুলো মনে রাখে। ও মুখে হয়তো সিনেমার ডায়লগ বলে না, কিন্তু আমার বিপদ এলে ও সবার আগে পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়ায়। এখন আমি আর কদম ফুলের অপেক্ষা করি না। আমি জানি ফুল ২ দিন পর শুকিয়ে যায়, কিন্তু ফাহিমের মতো মানুষেরা ছায়ার মতো আজীবন পাশে থাকে। ভালোবাসা মানে শুধু আই লাভ ইউ বলা নয়, ভালোবাসা মানে হল যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। আমার বরের নাম পলাশ। পলাশ নামটা শুনলেই মনে হয় লাল রঙের ঝলমলে কিছু, কিন্তু আমার বর পলাশ একদম বর্ণহীন। সোজা বাংলায় বললে ভীষণ কৃপণ। বিয়ের পর থেকেই দেখছি পলাশ ১ টাকা খরচ করার আগে ১০ বার ভাবে। রিক্সা ভাড়া ৫ টাকা কমানোর জন্য রিক্সাওয়ালার সাথে ঝগড়া করে। বাজারে গিয়ে সবচেয়ে কম দামের মাছটা খোঁজে। কোথাও খেতে গেলে মেনু কার্ডের ডান দিকে যেখানে দাম লেখা থাকে আগে তাকায়। আমার খুব লজ্জা লাগত। বান্ধবীদের সাথে বের হলে পলাশ খরচ দিতে চাইত না, বাহানা করত। আমি লজ্জায় মরে যেতাম। আমার মনে হতো আমার কপালটাই খারাপ, এমন একটা লোকের সাথে সংসার করছি যে ভালোবাসার চেয়ে টাকাকে বেশি গুরুত্ব দেয়। সামনে ঈদ। আমি পলাশকে বললাম, এবার ঈদে আমাকে একটা জামদানি শাড়ি দিতে হবে, ৫,০০০ টাকা দাম। পলাশ চোখ কপালে তুলে বলল, ৫,০০০ টাকা? তুমি জানো চালের দাম কত বেড়েছে? এই ঈদের শাড়ি না কিনলে হয় না, আলমারিতে তো অনেক শাড়ি আছে। আমার মাথাটা দপ করে জ্বলে উঠল। চিৎকার করে বললাম, তোমার সাথে সংসার করাই আমার ভুল হয়েছে। সারা জীবন শুধু নেই নেই শুনে গেলাম, একটা শাড়ি দেওয়ার মুরুদ নেই, আবার বড় বড় কথা। পলাশ চুপ করে মাথা নিচু করে রইল। আমি রাগে বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দিলাম। পলাশ তাও কিছু বলল না। ঈদের দিন সকালে আমি মুখ ভার করে বসে আছি, কোনো নতুন কাপড় পরিনি। পলাশ সকালে নামাজ পড়ে এসে আমার হাতে একটা খাম ধরিয়ে দিল। আমি তাচ্ছিল্য করে বললাম, কি এটা, 100 টাকার সালামি? পলাশ শান্ত গলায় বলল, খুলেই দেখো। আমি খামটা খুললাম। ভেতরে একটা দলিলের কাগজ আর একটা চাবি। আমি বুঝতে না পেরে তাকালাম। পলাশ বলল, ওই যে রাস্তার মোড়ে ছোট দোকানটা হচ্ছে, ওটা আমি তোমার নামে বুকিং দিয়েছি। তুমি সবসময় বলতে না তোমার নিজের একটা বুটিক শপ করার শখ। গত ৫ বছর ধরে আমি রিকশায় না চড়ে, ভালো মাছ না খেয়ে, ছেঁড়া গেঞ্জি পরে টাকাটা জমিয়েছি।
5,000 টাকার শাড়ি হয়তো কিনে দিতে পারিনি তিথি, কিন্তু তোমার সারা জীবনের স্বপ্নটা কিনে দেবার চেষ্টা করেছি। আমার হাত থেকে কাগজটা পড়ে গেল। আমি পলাশের দিকে তাকালাম। লোকটার পরনে গত বছরের পুরনো পাঞ্জাবি, পায়ে সস্তা স্যান্ডেল, অথচ আমার জন্য সে লাখ টাকার দোকান কিনেছে। আমি হাউ মাউ করে কেঁদে ফেললাম। পলাশকে জড়িয়ে ধরে বললাম, তুমি এত বোকা কেন? আমাকে বললেনি কেন? পলাশ হেসে আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, বললে কি আর সারপ্রাইজ হতো? আর শোনো, শাড়িটা আগামী মাসে কিনে দেব, এখন পকেট ফাঁকা। সেদিন আমি বুঝেছিলাম পলাশ কৃপণ নয়, ও আসলে হিসেবি, আর ও নিজের জন্য হিসেবি, কিন্তু আমার জন্য বেহিসেবি। যে মানুষটা নিজের সুখ বিসর্জন দিয়ে আমার স্বপ্ন পূরণ করে, তাকে আমি কৃপণ বলে ভুল করেছিলাম। এখন আমার নিজের বুটিক শপ আছে। পলাশ অফিস শেষে দোকানে আসে, আমরা একসাথে চা খাই। আমি এখন আর ওর কৃপণতা নিয়ে রাগ করি না, কারণ আমি জানি ও যখন 5 টাকা বাঁচায়, সেটা আসলে আমাদের ভবিষ্যতের জন্যই বাঁচায়। আমি শিখেছি, ভালোবাসা মানে দামি উপহার দিয়ে ক্ষণিকের খুশি কেনা নয়। ভালোবাসা মানে হল সঙ্গীর ভবিষ্যৎ গুছিয়ে দেওয়ার জন্য নীরবে ত্যাগ স্বীকার করা। আমাদের গল্পে কোনো বিলাসিতা নেই, কিন্তু এক আকাশ নিরাপত্তা আছে। পলাশ হয়তো আমাকে তাজমহল দিতে পারেনি, কিন্তু ও আমাকে আমার নিজস্ব আকাশ দিয়েছে।